আপনার ওই পারে গেছিল। এর মধ্যে সবাই না, কিছু মহিলা আবার ওইখানে দাদাদের সাথে লাগালাগিও করছে। হ্যাঁ, তো লাগালাগি ওই সময় তো ধরেন জিনিস টিনিস প্রোটেকশন ছিল না, লাগায় মাগায় বাদায় নিয়ে আসছে। ওগুলি দেশে যখন আসছে আইসে এই যে সব সাংবাদিক হয়েছে। এই যে প্রশ্ন করছে না, এই সাংবাদিক হয়েছে হলো গিয়ে এই ওই যে ওই সময় মা লাগাই আসছিল যে ওর মা লাগানোর ফসল হইলো এটা। তুই ইন্ডিয়ার তোর আব্বারে তুই কোশ্চেন করবি, তোর এত ভালো লাগে তোর মারে বোন রে ভাবি রে সবটিরে নিয়ে যা আবার লাগাইতে দে, আবারও লাগাইতে দে। তো লাগাইতে দিবি, তুই নিয়ে ওই পারে যা। এই দেশটা আমাদের, আমরা 92% আমাদের দেশ এটা। অতএব এইখানে তোর মারে লাগাক নাইলে ফাঁক করুক, যা মন চায় করুক, ওইটা এইখানে না, তুই ওইটারে মানে হালাল বানাইতে যাস না ভাই। এইসব কথাবার্তা যখন শুনি না, বুঝছেন, শরীরের রক্ত টকবক করতে থাকে। আপনারা তো মানে আমার কাছ থেকে খারাপ কথা শুনতে চান না, কিন্তু চিন্তা করতে পারেন একটা দেশের নাগরিক যারা এই গেল কয়টা দিন আগে তাদের তৈরি করা একটা ফ্যাসিস্ট এই দেশ থেকে এই দেশের মানুষ বিতরণ করেছে। এই গেল 2টা বছর আগে 2000 মানুষকে হত্যা করেছে এই ভারত। 21শে আগস্ট, সরি 25শে ফেব্রুয়ারি, মানে এই দেশের অনেক আলেমকে তারা জঙ্গি সাজায় মারল। গেল 15টা বছর বাংলাদেশকে তছনছ করে ফেলছে। একজন সাবেক প্রেসিডেন্ট, তাকে ধরে নিয়ে জেল এই হাসপাতালের ভিতরে ঢুকে বলে যে সে অসুস্থ, তারা নির্বাচনে যাইতে হবে। যে এরশাদকে সরাসরি এরশাদ বলে দিয়েছে সেই কথা। এরকম একটা দেশের আমাদের চিরশত্রু, তাদের সাথে আমাদের এখনকার যেই সম্পর্ক, তো সব কিছু জানে। ওর মারে লাগাইছে দেখে ওইখানে আনার পরে ওর বাপের ওই কোশ্চেন করে। চিন্তা করতে পারেন আপনি, আপনি মাথা ঠান্ডা রাখবেন কিভাবে? তার এই প্রশ্নের প্রেক্ষিতে বলেন মানে ভারতকে কি বলা উচিত? তোর দেশের আকাশ বাতাস, তো পাকিস্তানের আর তোর দেশেরও তো আকাশ বাতাস, চীনেরও আকাশ বাতাস। এই জন্যই চীন ওই দিক থেকে তোরে লাদাখ নিয়ে টান দেয়, ওইদিকে পাকিস্তান টান দেয় একদিক থেকে কাশ্মীরে, ওইদিকে মণিপুর টনিপুর, ওইদিকে পাঞ্জাবের লোকজনও আলাদা হয়ে যাচ্ছে। তো এই জন্যই তোর আকাশ বাতাস আলাদা দেখে সব খালি আলাদা হয়। খালি বাংলাদেশের আকাশ বাতাস তোর ভাল লাগে। বাংলাদেশে ও যেটা করেছে সেটা সরাসরি এই দেশের সার্বভৌমত্বের বিরুদ্ধে, একটা দেশের বিরুদ্ধে সে কথা বলেছে। এটার জন্য তার বিচার হওয়া উচিত। এখন সেই বিচারের জন্য আপনি দায় দিবেন, মানে এই দায়িত্ব কারে দিবেন? মাল তো যেগুলি বসছে সব ইন্ডিয়ান মাল বসায় দিয়েছে তারেক রহমান। এখন এদের কাছে আপনি কি বিচার চাবেন? এদের কাছে বলেও তো লাভ নেই। তো যারা জুলাইতে আন্দোলন করেছেন, যারা গেল 15 বছর জীবন দিয়েছেন, যারা এই দেশকে ভারতের যে আগ্রাসন, সেই আগ্রাসন থেকে মুক্ত রাখতে চান, তাদের কাছে বিচার দিলাম যে এই ব্যক্তি যে বক্তব্য দিয়েছে, এই বক্তব্যের জন্য তার কি হওয়া উচিত। আপনারা যারা আছেন তারা এটা নিয়ে কি বলবেন, তা আপনাদের কি বক্তব্য সেটা আপনারা বলে দিন। এখন আমি আমারটা বলি আপনাদের। ধরেন আমরা যদি কিছু বলি না, কিছু বললেই তো তখন আবার আমাদের বলে আমরা নাকি খালি রাজাকার হয়ে গেছি, আমরা পাকিস্তানের পক্ষে কথা বলি। তো কিছু কিছু জিনিস আছে, যেমন যখন 9-10-এ পড়তাম, টেবিলের সামনে ফিজিক্স, কেমিস্ট্রি, হায়ার ম্যাথের এরকম অনেকগুলো সূত্র ছিল। সূত্রগুলো আমার টেবিলের সামনে টানানো ছিল, মানে যেগুলো সারাক্ষণই লাগতো। এরকম অনেক সূত্র আছে, হঠাৎ করে অঙ্ক করছে একটা, তো আবার দেখতে হলো। তো এরকম কিছু জিনিস আছে যেটা সারা জীবন আপনার খুব দরকার হয়। এরকম একটা সংজ্ঞা আপনাদেরকে আমি এখন শোনাবো। এই সংজ্ঞাটা আগেও শোনাইছি, আজকেও শোনাচ্ছি, সামনেও বিভিন্ন জায়গায় মনে করাই দিব। ধরেন রাজাকার বলে না ওরা, হ্যাঁ, তো এই রাজাকার যখন বলবে তখন একটা জায়গায় কিন্তু আছে, মানে আপনি নিরাপদে থাকবেন। সেগুলো কি মনে করেন আমি, আমার বাবা, আমার দাদা, চাচা, খালু, মামা, এরা সবাই মিলা ধরেন ওদের কথা অনুযায়ী 2 লক্ষ ওদের মা বোনরা লাগাইছে না পাকিস্তানিরা। তো এই 2 লক্ষ মা বোন এগুলোরে আমরা নিয়ে যায় ক্যাম্পে দিয়ে আসতাম, দিয়ে আসবো বলে লাগাইতো, জিনিস টিনিস সারা লাগাই দিত, লাগাই দিলে পেট বাইতে যাইতো আর বাচ্চা পয়দা হইতো। এই বাচ্চা পয়দা এগুলি কিন্তু এই যে এখন ধরেন সাংবাদিক টাংবাদিক এইরকম কোশ্চেন টোশ্চেন করে। আর অনেক দেখবেন ইন্ডিয়ান মালগুলো আছে, এগুলো সুন্দর করে ইন্ডিয়ার পক্ষে কথাবার্তা বলে। তো এখন 2 দিক থেকে আপনি বাইচে যাবেন এই সংজ্ঞা যদি ওদেরকে শোনায় দেন। সেটা হলো যে ওদেরকে আমরা পাকিস্তান ক্যাম্পে ঢুকাই দিয়ে আসে, ওদের মা বোন ভাবি টাবি ওগুলোরে লাগাইছে, এরপরে বাচ্চা পয়দা হওয়া, সেই বাচ্চা পয়দা এটা কী হলো? পাকিস্তানি বীজ। সো এই পাকিস্তানি বীজ ওদের ঘরে। আপনি যদি রাজাকার হন আপনি কিন্তু বেঁচে গেলেন, কারণ আপনি তো রাজাকার, আপনি তো ওদের মা বোনদেরকে দিয়ে আসছেন, আপনার তো সমস্যা নেই। ওরা পাকিস্তানি বীজ। সো আমরা
কথাবার্তা বললে যখন রাজাকার টাজাকার বলে আমরা কিন্তু একদম কষ্ট পাই না। যদি সিরিয়াসলি আপনি ডিবেট করতে চান তাহলে পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান এক হয়ে যাওয়া উচিত। এই দুই দেশ আলাদা থাকার কোনো দরকার নেই, কারণ এই দুই দেশ আলাদা হয়ে দুই দেশেরই ক্ষতি হয়েছে। আমরা আজ থেকে মানে কথার কথা রাগ করে বলছি না, কিন্তু আজ থেকে 55 বছর আগে আমরা স্বাধীন হয়েছে। এই 55টা বছরে আমাদের এই দেশে পাকিস্তান যা ডেভেলপমেন্ট করে দিয়ে গেছিলো সেগুলো কমেছে, কোনো কিছু বাড়ে নাই। এক ঢাকা মেডিকেল ছাড়া বাংলাদেশের যত মেডিকেল আছে সব পাকিস্তানের তৈরি। আপনি সার্চ দেন, পিজি হাসপাতাল লেখেন, আপনি এই মিটফোর্ড হাসপাতাল লেখেন, কিছু কিছু হাসপাতালের নাম চেঞ্জ করেছে, যেমন পিজি হাসপাতালের নাম চেঞ্জ করা হয়েছে, সিলেট ওসমানীর নাম চেঞ্জ করা হয়েছে, বিভিন্ন হাসপাতালের নাম চেঞ্জ করেছে। কিন্তু আপনি ময়মনসিংহ মেডিকেল বলেন, রংপুর মেডিকেল বলেন, চিটাং মেডিকেল বলেন, মিটফোর্ড মেডিকেল বলেন, যত মেডিকেল আছে সব পাকিস্তান তৈরি করে দিয়ে গিয়েছে। বাংলাদেশের আপনি হাইওয়ে লেখেন, সার্চ দেন, ঢাকা চিটাং হাইওয়ে, ঢাকা খুলনা হাইওয়ে লেখেন, ঢাকা রংপুর হাইওয়ে লেখেন, সব কয়টা দেখবেন 1961, 63, 62 সব আয়ুব খানের আমলে, বেশিরভাগই আয়ুব খানের। যত ডেভেলপমেন্ট সব আয়ুব খানের আমলে। আচ্ছা, তারপরে ধরেন এই আপনার কি ইয়েটা মসজিদটা, জাতীয় মসজিদ, বাইতুল মোকাররম, সংসদ ভবন, কমলাপুর রেল স্টেশন, তারপরে ধরেন এই যে ক্যাডেট, আমাদের মূল ক্যাডেট ফৌজদারহাট বলেন, ঝিনাইদহ বলেন, সব পাকিস্তানের তৈরি। এই বুয়েটটা পাকিস্তানের তৈরি। ঢাকা বিশ্ববিদ্যালয় ছাড়া সব বিশ্ববিদ্যালয়, এই জাহাঙ্গীরনগর বলেন, সব চিটাং বিশ্ববিদ্যালয় সব পাকিস্তান তৈরি করে দিয়ে গিয়েছে। মিল কলকারখানা আদমজি থেকে শুরু করে নিউজ প্রিন্ট, তারপরে চন্দ্রকোনা, যত কাপ্তাই জলবিদ্যুৎ, এই যে এখন একটা মাত্র আমাদের তেল শোধানাগার, এই তেল শোধানাগারটা তোদের বাপ পাকিস্তান করে দিয়ে গিয়েছে। পাকিস্তান যা করে দিয়ে গেছে, টাকশাল, মেশিন টুলস, এই যে ফ্যাক্টরি গাজীপুরে, সব এদের করা, পাকিস্তানের করা। আমরা তো ভালো ছিলাম। যুদ্ধ হয়ে ওই পাকিস্তানেরও ক্ষতি হয়েছে, আমার ভাইদের, আমাদেরও ক্ষতি হয়েছে, দুই দেশেরই ক্ষতি হয়েছে। এক হয়ে গেলে আবার ভালো হবে। এখন এক হয়ে যাই। তোরা যদি নাকি ইন্ডিয়ার সাথে এক হইতে চাস, ইন্ডিয়া তোদের খালি তোর মাদেরকে খালি লাগায় প্রোডাকশন দিয়ে দিছে, কিন্তু পাকিস্তান এই দেশের যত ডেভেলপমেন্ট আপনি অবাক হয়ে যাবেন। আপনি গুগলে সার্চ দেন, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কত সালে হয়েছে? গেল 4-5 বছর আগে কাজ শুরু হইলো, এই এখনো পর্যন্ত উৎপাদনে আসতে পারে নাই। 1961 সালে পাকিস্তান এই রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রকল্প পাশ করে গিয়েছে। 1961 সালে লেখেন আপনি রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, এরপরে যান ওইটা উইকিপিডিয়াতে যান, উইকিপিডিয়াতে যায় তারপর ওইটার ইতিহাসে যান, দেখবেন ওইটার ইতিহাসে কি লেখা আছে। আমার মুখের কথা শোনার দরকার নেই, আপনি উইকিপিডিয়াতে যান। পাকিস্তান সরকার 1961 সালে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের পরিকল্পনা করে গিয়েছে, আমাদের লোকজনকে বিদেশে পাঠিয়েছিল প্রশিক্ষণের জন্য। আপনি চিন্তা করতে পারেন যে পাকিস্তান সেই 1961 সালে এই পূর্ব পাকিস্তানকে কি বানাতে চেয়েছিল? যুদ্ধ করে দুইটা দেশই সেই 71-এ ভারত পাকিস্তান যুদ্ধে ধ্বংস হয়ে গিয়েছে। আমরা তো ধ্বংস হয়েছে, ধ্বংস হয়ে আমাদের স্বাধীনতা সব শেষ। ওরা স্বাধীনতাটা নিয়ে আসছে, অর্থনৈতিকভাবে ধ্বংস হয়ে গিয়েছে। এই হয়েছে আমাদের বাস্তবতা। এই বাস্তবতা আমরা আবার এক হয়ে গেলে আবার ঠিক হয়ে যাবে। সমস্যা কোথায়? চিকেন নেকটা এই দিক দিয়ে খাইয়ে দিব, তারপর ওইদিকে মণিপুর টনিপুর ওরা সুন্দর হয়ে যাবে, ওদিকে পাঞ্জাব ধরেন এক চান্সে এদিকে স্বাধীন হয়ে যাবে, ওইদিকে লাদাখ মাদাখ অরুণাচল যা আছে চীন আরেকটু ধাক্কা দিয়ে নিয়ে নিল, পাকিস্তান আজাদ কাশ্মীর আর জম্মু কাশ্মীর দুইটাই পাকিস্তান নিয়ে নিল, ব্যাস শেষ খেলা। আর ওদের এই যে বিশাল বড় বড় করে না, এমনি পূর্ব পশ্চিম বাংলা থেকে অনেক মানুষ পাকিস্তানের সাথে চলে, মমতা দিয়ে এখন আরামসে চলে আসবে আমাদের সাথে, নিয়ে নেই, সমস্যা কোথায়? নিয়ে ওদেরকে পাকিস্তান এখন যেটুকু আছে ওইটুকু বানায় দিয়া পরে আমরা দুই পাকিস্তান মিলা ওদের চারিদিকে একটু ধরি যাতা দিয়া, সমস্যা নেই। তো তোমাদের কাছ থেকে আমাদের এইসব কথাবার্তা শোনার জন্য আমরা এত মানুষ এই গেল 15 বছরের জীবন দেয় নেই। কথাবার্তা বলতে গেলে খুব হিসাব করে বলতে হবে। পাকিস্তান বললেই চ্যাঁত করে ওঠার কিছু নাই। আমরা কোনোদিন বলি নাই যে আমরা পাকিস্তানের সাথে এক হইতে চাই, পাকিস্তান আমাদের সাথে আসুক, পাকিস্তান আমাদের বাপ লাগে, আমরা কোনোদিন বলি নাই। পাকিস্তানকে আমাদের দরকার, আমাদের পাকিস্তান দরকার। আমার সাথে আমি মার্কিন যুক্তরাষ্ট্র ইউএসএকে আমার দরকার, ইউএসএর আমাকে দরকার, আমার ইউএসএকে দরকার, আমার চীনকে দরকার, টার্কি, যার সাথে আমার একমাত্র শত্রু হলো কি এই পৃথিবীর মধ্যে ভারত। এছাড়া আমার দুনিয়ায় কোনো শত্রু নাই। ব্যাস, কথা একদম পরিষ্কার।
এদের পক্ষে যে যারা কথা বলবে তাদের পয়দা হয়েছে ওর মা বোনরা ছিল ওই পারে 71-এ, আর আরেকটা হইল গিয়া আপনার এই কি বলে এই যে মিডিয়াতে আপনি দেখেন এই মুহূর্তে বিশেষ করে এই যে সাংবাদিক প্রশ্ন করে, এরকম সাংবাদিক কিন্তু মিডিয়াতে অভাব নেই। এরা গেল 15 বছরে হাসিনার পা চেটেছে, তাদেরকে এখন পর্যন্ত সরানো হয়নি এবং এরা এখন ঘাপটি মেরে আছে, কিচ্ছু বলে না। আমি একদিন আগে বিডি ক্রিক টাইম, এই বিডি ক্রিক টাইম, সম্ভবত বিডি ক্রিক টাইমই এদের একটা পেজ, ওমা তারা এই জাইমা রহমানের একটা ছবি দিয়েছে। জাইমা রহমান হা করে আসছে, তার মানে দাঁতগুলো খুব বাজে। ভাই আমি হাসি দিলে আমার যদি আপনি 10টা ছবি তোলেন, আমার কোনো জায়গায় খুব বাজে লাগবে, কোনো জায়গায় একটু ভাল লাগবে, কোনো জায়গায় অনেক ভাল লাগবে, কোনো জায়গায় অনেক খারাপ লাগবে। তা আপনি হিসাব করে একটা ছবি ব্যবহার করতে হবে, তাই না? পুরা মুখটা হা করে মানে একটা বিকৃত একটা ছবি দিয়ে তারপরে এটা এমনি এমনি, আমি গতকালকে একটা পোস্টও করেছি এটা নিয়ে। এটা এমনি এমনিতেই হয় নাই। এর আগে খালেদা জিয়া যখন ক্ষমতায় ছিল, খালেদা জিয়া পাটা খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছিল, এই মুন্নি সাহা সেই ভিডিওটা নিয়ে তার নিউজের মাঝখানে অপ্রাসঙ্গিকভাবে তার এই পায়ের মুভমেন্টটা সে ওইখানে চালিয়ে দিয়েছে। সেটা নিয়ে আর মানে সমস্যা হয়েছিল পরে। যাই হোক, তো এদেরকে চিহ্নিত করতে হবে। বিএনপি যদি মনে করে যে সব আপনাদের লোক, জীবনে যদি ওদের হাতে সুযোগ আসে তখন বুঝাই দেবে ওরা কাদের লোক। এই যে সাংবাদিক এই প্রশ্ন করেছে তার বিচার হইতে হবে। এই যে ভারতের হাইকমিশনার খনিকের ছেলে, এই খনিকের ছেলে যে এখানে আসছে, এরে আপনার বিচার করতে হবে। এর কাছে কৈফিয়ত চাইতে হবে যে এক আকাশ এক বাতাস এইসবের মানি কি রে নটির ছেলে, এটা তোরে কে শিখাইছে? কারণ ভাই এইসব ভিডিওটির এইসব কথাবার্তা যখন দেখি না ভাই, যে আপনাদের তো একটা ফাউন্ডেশন আছে, সেই ফাউন্ডেশনের নামটা বারবার উঠে আসছে এই বাংলাদেশের আপনার সরকার পরিবর্তন নিয়ে, এই রেজিম চেঞ্জের সঙ্গে নাকি আপনার ফাউন্ডেশন নাকি জড়িত। এইটা মানে প্রশ্নকর্তা জিজ্ঞেস করেন, তখন হিলারি ক্লিন্টন একটা কথা বলেন, দেখুন ফাউন্ডেশন আমাদের আছে, সেই ফাউন্ডেশনের সঙ্গে ডক্টর মোহাম্মদ ইউনূসের যোগাযোগও আছে, তার অংশীদারিত্ব আছে, কিন্তু এই রেজিম চেঞ্জ যেটা হয়েছে তার সঙ্গে না আমাদের সম্পর্ক আছে, না আমাদের দলের কোনো সম্পর্ক আছে, আর আমেরিকার সম্পর্ক আছে বলে আমি বিশ্বাস করি না। মানে পুরোপুরি আমেরিকা সহ নিজের দলকে নিজেকে পুরো একেবারে সরিয়ে নিলেন। তারপর প্রশ্নকর্তা দ্বিতীয় প্রশ্ন করেন যে এটা শোনা যাচ্ছে যে হিলারি ক্লিন্টন এবং বিল ক্লিন্টন তাদের জন্যই বাইডেন তাকে এখানে এনে তার সাথে ছবি তোলা হয়েছিল, তার সঙ্গে বিশেষ সাক্ষাৎকার ব্যবস্থা করা হয়েছিল। তখন উনি বলেন প্রত্যেকটা রাষ্ট্রনেতার সঙ্গে নোবেল জয়ীর অনেক আলাপ থাকে, তিনি অনেক রাষ্ট্রনেতাদের মধ্যে একজন। আমি বলছি না তার সঙ্গে আমার আলাপ নেই, তিনি আমার ফাউন্ডেশনের কেউ নন, এই কথা আমি বলছি না। আমি বলছি তিনি আমাদের ফাউন্ডেশনের লোক, আর তার ফাউন্ডেশনে তার অংশীদারিত্ব রয়েছে, তার ফাউন্ডেশন এখানে কাজকর্ম করে এবং সেই কাজকর্ম আমরা দেখি। কিন্তু এই রেজিম চেঞ্জের ব্যাপারে এবং ডক্টর ইউনূসকে ওখানে বসানো এবং এই সমস্ত আমাদের যে জড়ানো হচ্ছে এর মধ্যে কিন্তু আমরা নেই, এবং আমেরিকা আছে বলে সেটাও উনি অস্বীকার করে দেন। মানে ভবিষ্যতে ওর ডেমোক্র্যাটরা যাবে, তো তখন তো ডেমোক্র্যাটের ব্যাপারে তো এই ফুটেজটা তো রয়ে যাবে, তখন ফুটেজটা তো ব্যবহার করা হবে, তখন তার বিরুদ্ধেই ব্যবহার করা হবে। ওই জন্য আগে থেকে নিজেকে সরিয়ে রেখে দিলেন, একেবারে সমস্ত ডক্টর ইউনূস থেকে একেবারে কাঁচি চালিয়ে দিলেন নিজের সম্পর্ককে, নিজেকে এবং হিলারি ক্লিন্টনকে এবং নিজের সংস্থা যেটা ক্লিন্টন ফাউন্ডেশন আছে। তাহলে কি হলো, আমার খবরটা তখন আমি ধরতে পারিনি, কালকে যেটা আমি ধরতে পারলাম যে ব্যাপারটা আসলে ওই জন্য ডক্টর ইউনূস তো পাগলের মতো গিয়েছে যে প্রভু তো ছেড়ে দিয়েছে, ট্রাম্প তো করবে না, কিন্তু ক্লিন্টন আর বাইডেন এরা যদি না করে তাহলে পরে যাবে কোথায়? এখন সত্যি সত্যি দেখা যাচ্ছে যে তার পেছনে কোনো আশীর্বাদের হাত আর নেই। সারা আমেরিকা হাত তুলে নেওয়া মানে বিশ্ব হাত তুলে নেওয়া।
এই যে আপনার ইউরোপিয়ান ইউনিয়ন এলো, ইউরোপিয়ান এলো, তারা যে এসে এত ভালো ভালো কথাবার্তা বললো, বলে টলে গিয়ে কাউন্সিলের কর্তা ব্যক্তি যিনি আছেন মহিলা, তিনি গিয়ে একটা উল্টো রিপোর্ট দিয়ে দিলেন, দিয়ে একেবারে ইউনূসকে চাপে ফেলে দিলেন যে ইনক্লুসিভ নির্বাচন করতে হবে। সেই রিপোর্টটা একেবারে ইউনূসের গলার ফাঁস হয়ে গেল। এত খাইয়ে দাইয়ে অমুক করে তমুক করে কিছুই হলো না। তা দেশের যিনি এখন আমি শুনছি আমাদের দেশের যে আমেরিকায় যে অ্যাম্বাসেডার আছেন, খবরটা এখনো আমার কাছে কনফার্ম নয়, শুনেছি যে আমাদের যে আমেরিকায় যে রয়েছে রাষ্ট্রদূত রয়েছে, সেই রাষ্ট্রদূতকে বাংলাদেশে পাঠানোর ব্যাপারে ব্যবস্থা করা হচ্ছে। আর সেটা কি ব্যাপারে ব্যবস্থা করা হচ্ছে সেটা এখন প্রধানমন্ত্রী মোদিই বলতে পারবেন। তাকে কেন বিশেষ অ্যাসাইনমেন্ট দিয়ে বাংলাদেশে পাঠানো হচ্ছে। এখন যেমন সার্জিও গোরকে বিশেষ অ্যাসাইনমেন্ট দিয়ে আমেরিকা পাঠিয়েছে, প্রথমে উদ্দেশ্য ছিল অন্য, এখন উদ্দেশ্য পাল্টে গেছে, আর ভারতবর্ষের উদ্দেশ্য তো বরাবর একই রয়েছে। এখন ডক্টর মোহাম্মদ ইউনূস পড়েছেন এখন মহা প্যাঁচে, তার হাওয়া তো টাইট হয়ে গেছে। তিনি এখন করেছেন কি, রোজ এখন খলিলকে কাতারে ফোন করছেন, ফোন করে কাতারে বলছেন দেখেন না একটুখানি আপনি যদি শেখ হাসিনাকে একটুখানি ফোন করেন, ফোন করে দেখেন না যদি একটুখানি কিছু হয়, একটু ব্যবস্থা হয়, যদি একটু উনি নরম টরম হন, উনি যদি আমার একটা সেফ এক্সিটের ব্যবস্থা মোদি সাহেবকে দিয়ে করে করতে পারেন, তাহলে পরে আমি অনেক নিশ্চিন্ত হতে পারি। কারণ এখন ডক্টর ইউনূসকে পুরো গিলে নিয়েছে জামাত, যেটা খলিলের বক্তব্য, গিলে নিয়েছে জামাত। প্রশাসনের সমস্ত জায়গায় রয়ে গেছে জামাতের লোক। জামাতের লোকের বাইরে কোনো কিছু পাবেন না আপনি। আর যেখানে যেখানে যত সরকারি প্রতিষ্ঠান আছে সেখানে জামাতের লোক। আর তিনি যে আদেশটা দিচ্ছেন, যেখানে সচিব আছে সেই সচিবও জামাতের লোক, ফলে তার আদেশটা ক্যারি আউটই হচ্ছে না। এবার উনি পড়েছেন বিপদে, জামাত যেতেও দেবে না। জামাত শিকন্ডি খাড়া করে রেখে দিয়েছে, শিকন্ডি খাড়া করে রেখে দিয়ে জামাত নিজে থেকে চালাচ্ছে, সরকার চালাচ্ছে। মানে যেটা পাকিস্তানে হয়, সামনে শাহবাজ শরীফের মুখটা রয়েছে, পেছনে পাকিস্তানি আর্মি চালায়। এখানে সামনে মোহাম্মদ ইউনূস রয়েছে, পেছনে করছে কি জামাত চালাচ্ছে। সব দোষ গিয়ে পড়ছে গিয়ে মোহাম্মদ ইউনূসের ঘাড়ে। যত ফাঁসির দড়ি গলায় একটা করে ঝুলছে মোহাম্মদ ইউনূসের গলার মধ্যে। এখন উনি ফেসে গেছেন। আরো একটা ভিডিও আমি করেছিলাম দর্শক, সেটা হচ্ছে যে আমাদের বাংলাদেশে যখন আক্রমণের ব্যাপারটা যখন কথা বলা হয়, মানে আলোচনায় ওঠে, সেই সময়তে যেহেতু দেশের প্রধানমন্ত্রী হিসেবে এখনো পর্যন্ত আমাদের বিবেচনায় শেখ হাসিনাই রয়েছেন প্রধানমন্ত্রী, তাই তার একটা অনুমতি নেওয়ার জন্য আমাদের এখান থেকে গিয়েছিলেন, অজিত দোভাল গিয়েছিলেন। সেই ভিডিওটা আমি করেছিলাম। অজিত দোভাল দেখা করলেন শেখ হাসিনার সঙ্গে, কথাবার্তা হলো, এটা দিন 15 আগে। সেই সময় অজিত দোভাল ওই অনুমতি চান। তিনি তখন তিনি বলেন হ্যাঁ কিছু কোল্যাটারাল ড্যামেজ তো হবে, মনে পড়ছে আপনাদের, আমি বলেছিলাম ওটা ভিডিওতে, কিছু কোল্যাটারাল ড্যামেজ তো হবেই। সেই সময় নাকি তিনি আর একটা বাক্যও বলেছিলেন, যেটা গতকালকে জানতে পারলাম। একটা বাক্য সেটা হচ্ছে যে সোজা আঙুলে ঘি না উঠলে আঙুল বেঁকাতে হয়। তার মানে এখন আঙুল বেঁকাচ্ছে শেখ হাসিনা, এখন আঙুল বেঁকাচ্ছেন। এখন কতটা টেরা করবেন উনি আঙুল, সবটা খেলাটা কিন্তু শেখ হাসিনা খেলছেন। সামনে মোদিজির মুখ খেলছেন কিন্তু শেখ হাসিনা আর অজিত দোভাল, জেনে রাখবেন, পুরোটা খেলছেন দুজনে মিলে। আর সামনে রয়েছে নরেন্দ্র মোদীর মুখ। নরেন্দ্র মোদী মুখে কিছু বলছেন না, যা করছেন কিন্তু এই দুজনে আলোচনার ভিত্তিতে করছেন। এই যে লোক লস্কর সাজোয়া বাহিনী পাইনি এত কিছু দেখছেন না, সব হচ্ছে গিয়ে শেখ হাসিনার অনুমতি অনুসারে কিন্তু হচ্ছে। একটাও কিন্তু ওনার অনুমতি অনুসারে
হচ্ছে না এমন কোনো খবর কিন্তু আমাদের কাছে নেই, সব কিন্তু ওনার অনুমতিতে আছে। তো এখন এই যে অনেকেই আমাকে প্রশ্ন করেন যে আপনি এত খবর পান কি করে? ভাই, খবর কেউ আপনার কাছে হেঁটে আসবে না, আপনাকে খবরের কাছে পৌঁছাতে হবে। আমরা সাংবাদিকরা কি করি, যা সারা জীবনে আমরা করে এসেছি, এই নেট আসার পরেতে, বিশেষ করে টেলিফোনে যখন আমাদের জিও যখন আমাদের মানে আনলিমিটেড করে দিল, সেই সময়তে আমরা তখন বিদেশি কাগজগুলো, বিদেশি চ্যানেলগুলো আমরা সব সাবস্ক্রাইব করে রেখে দিই। যেখানে কোনো ইম্পর্টেন্ট নিউজ হবে সঙ্গে সঙ্গে আমাদের কাছে চলে আসে। আমাদের অনেকের এক্স হ্যান্ডেল আমাদের সমস্ত ফলো করা আছে, আমাদের তার কিছু করলেই আমাদের কাছে চলে আসবে। ট্রাম্প কিছু করলে ট্রাম্পের সোশ্যাল মিডিয়ার আমার করা রয়েছে, আপনারাও করে রাখুন না। এই যে আপনি যে খবরটা আমার কাছ থেকে পাচ্ছেন, সেই খবরটা কিন্তু একদিন আগে আপনি পেতে পারেন, কিন্তু আপনারা সেটা করবেন না। কিছু না, সাবস্ক্রাইব করে রাখলেই হলো, তার জন্য পয়সা লাগে না। কিছু কিছু কাগজে হয়তো পয়সা লাগে, সেগুলো করবেন না, বাকিগুলো তো করতে পারেন। তো যাই হোক, এখন ডক্টর ইউনূসের এখন হাওয়া টাইট হয়ে গেছে। ডক্টর ইউনূস এখন ভাগতেও পারছেন না, ভাগতে গেলে জামা চেপে ধরবে, আর ভাগার জন্য বসে রয়েছে আর কে জানেন? সেটা হচ্ছে আর একজন আপনাদের ওই ওই কি বলে, শফিকুর রহমান। শফিকুর রহমান এখন চুপচাপ রয়েছে, সে এখন ভাগার চেষ্টা করছে। সে এখন নানান জায়গায় হাত পা ধরছে, এদিক ওদিক বন্ধু বান্ধবের সঙ্গে, বিদেশি বন্ধু বান্ধবের সঙ্গে যোগাযোগ করছে যে ভাই একটা চাকরির ব্যবস্থা করে দাও, আমি একটু চলে যাব ওখানে, কোনো রকমের একটা কিছু একটা ব্যবস্থা করে দাও। কিন্তু এত বদনাম এদের চারদিকে হয়েছে, এত বদনাম হয়েছে যে এদের কোনো দেশ, কোনো কাগজ, কোনো মিডিয়া এর ধারে কাছে ঘেঁষবে না। বলেছিল না একবার যে আমার কাজ শেষ হয়ে গেলে আমি চাকরি জীবনে ফিরে যাব, তখনই বলেছিলাম আপনাকে চাকরিতে কেউ রাখবে না মশাই। এখন তো শুনি ওপেনলি ডাকে, ডাস্টবিন শফিক ওপেনলি নাকি ডাকে, আদালতেও নাকি ওপেনলি ডাকছে। তাই যে ক্যাঙ্গারু রায় কোর্টের রায় আছে না, এই দেখুন ক্যাঙ্গারু কোর্টের রায়ে যারা প্রসিকিউটর আছে আর যারা রয়েছে জাজ ফাজ ছিলেন যারা, তাদের অবস্থা কি হয়, তারাও ছাড় পাবেন না।